এটা একটা স্কুল, তাহলে এটা স্কুল। যেমন আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি বায়োকেমিস্ট্রি, সেখানে আমাদের শিক্ষকরা মনে করতো এটা কোনো ইউনিভার্সিটি না, এটা একটা স্কুল। তো আমরা এখানে 4 বছর আসলে প্রাইমারি স্কুলের মতো করে ক্লাস করেছি, পরীক্ষা দিয়েছি। তো আমি কখনো এই অথরিটি কোশ্চেন করতে পারতাম না, কারণ দিন শেষে এটা তো একটা ফিলোসফিক্যাল সেটেলমেন্ট টিচার, স্টুডেন্ট এবং অন্যান্য অথরিটির মধ্যে। ঠিক তেমনি রাষ্ট্র একটা ফিলোসফিক্যাল ইনস্টিটিউট, যেটা আমরা দেখেছিলাম সেই জুলাই মাসে 18 জুলাই রাষ্ট্র নামক যে কাঠামোটা, সেই কাঠামোটা কিন্তু ভেঙে পড়ে। তো টেকনিক্যালি জনগণ ছিল, কিন্তু জনগণের কোনো অথরিটি ছিল না। তো জনগণ সব মাঠ টেক ওভার করে ফেলে এবং যাকে তারা, যে অথরিটি, যে সরকার, তাকে তারা দখলদার এবং ফ্যাসিস্ট বলে এই সরকারকে তারা দেশ ছাড়া করে। এটাই ছিল বাংলাদেশের তৎকালীন বাস্তবতা। এবং এই ফিলোসফিক্যালি এই যে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়, এই রাষ্ট্র তো আসলে দিন শেষে বিশ্ববিদ্যালয় থেকে কিছু একটা চাইতে পারতে হবে, তাই না? কেন বিশ্ববিদ্যালয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি? কারণ রাষ্ট্রের এই ইনস্টিটিউটগুলোর থেকে কিছু না কিছু পাওয়ার থাকে। এই বিশ্ববিদ্যালয়গুলো কেন এটি কলেজ না, কেন এটি স্কুল না, তার একটা বড় কারণ এই ইনস্টিটিউশনগুলোতে কিছু মাত্রায় কিছু গবেষণালয়, এখানে কিছু ডিপার্টমেন্ট থাকে, এখানে রিসার্চের পিছনে কিছুটা ফান্ড থাকে এবং টিচাররা গবেষণা করে, স্টুডেন্টরা এখানে ফেলো হিসেবে যুক্ত হয়। এবং পরবর্তীকালে আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউট থাকে, অন্যান্য যে ইনস্টিটিউট, সেটা সরকারি হতে পারে অথবা বিভিন্ন স্টার্টআপ কোম্পানি হতে পারে, মাল্টিন্যাশনাল কোম্পানি হতে পারে, বা রাষ্ট্রীয় সংস্থা হতে পারে, তারা সকলে মিলে বিশ্ববিদ্যালয়ে উৎপাদিত যে জ্ঞান, সেটাকে নানানভাবে তারা মাঠে কাজে লাগায়। এটাই হচ্ছে একটা চুক্তি। যখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম হয়েছে, তখন থেকে কিন্তু এটাকে বেসিক্যালি একটা কেরানি তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু বর্তমানে 2025 সালে এসে এতই দুঃখজনক অবস্থা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কেরানি তৈরির কারখানাও আর হতে পারছে না। বর্তমানে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর দিকে তাকাই, তারা তাদের কারিকুলামগুলো এভাবে করে ডিজাইন করে যাতে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বা বিভিন্ন ব্যাংকগুলো, বিভিন্ন স্টার্টআপ কোম্পানিগুলো এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে নিতে পারে। কিন্তু আপনি যখন পাবলিক ইউনিভার্সিটিতে আসবেন, দেখবেন যে তারা তো ওই জ্ঞানটাই তৈরি করতে পারছে না। তারা তো এই মিনিমাম যে কোম্পানিগুলোর উপযুক্ত ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের উপযুক্ত জ্ঞানও তো উৎপাদন করতে পারছে না। এই ঢাকা ইউনিভার্সিটি মানেই হচ্ছে 1952 সাল, 66 সাল, 62 সাল, 69 সাল, 71 সাল। ঢাকা ইউনিভার্সিটি মানেই হচ্ছে এটা। এখন সাথে একটা নতুন লেজ যুক্ত হয়েছে 2024 সাল। একটা ইউনিভার্সিটি যখন তার রাজনৈতিক পরিচয়কে ছাপিয়ে উঠতে পারে না, তাকে আমি কিভাবে করে বিশ্ববিদ্যালয়ে দাবি করতে পারি? এটা তো একটা পলিটিক্যাল ইনস্টিটিউট, এটা তো কোনো ইউনিভার্সিটি না। 73 সালে একটা ডাকসু নির্বাচন হয়, সেখানে ভোট ব্যালট বাক্স শুদ্ধ তুলে নিয়ে চলে যায় নিজের প্রার্থীকে নির্বাচন করার জন্য। পরবর্তীতে কোন হয়ে যায় 7 মার্ডারের ঘটনা, 80-এ এখানে এসব বিরোধী আন্দোলন। ঠিক এই বিশ্ববিদ্যালয়ে আবার নতুন করে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনে রূপান্তরিত হয়ে যায়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির একটা সুরাহা করতে যায়। বরং যতবার আমি এই দায়টা নিয়ে বলবো, আমি বৈষম্যবিরোধী মুখপাত্র হওয়ার আগেও এবং মুখপাত্র হওয়ার পরেও প্রচুর জায়গায়, প্রচুর দপ্তরে দৌড়েছি, অনেক জায়গায় কথা বলেছি, ছাত্র রাজনীতির সংগঠনগুলোর সাথে কথা হয়েছে। এবং আমার খুব স্পেসিফিক একটা কথা ছিল যে আচ্ছা, এখানে ছাত্র রাজনীতি বন্ধ না হোক, কিন্তু এটা একটা প্রপার ঠিক করা দরকার। যেভাবে